নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। যে খবরে প্রথমেই নজর রাখবো, শিল্পী বয়কট বিতর্কে নিজের অবস্থানেই অনড় থাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকে আক্রমণ করেছিলেন। মমতা বয়কটে বিশ্বাস করলে তাঁরা দলে ফিরতে পারতেন না। নাম না করেই কুণাল ঘোষকে কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সকলেরই একেবারে শিল্পী তালিকা খতিয়ে দেখা উচিত। সতর্ক থাকতে হবে যে আমি অমুক এজেন্টকে দিলাম বা অমুক ইভেন্ট কোম্পানিকে দিলাম, তারা এমন কাউকে ডেকে আনলো যে 2 মাস আগে যে বাংলাদেশের তুলনা দিয়ে এখানে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে, দলকে আক্রমণ করেছে, বড় বড় বিপ্লব করেছে, আর এখন অ্যাডভান্স নিয়ে টাকা নিয়ে এসে তৃণমূলের মঞ্চে নাচ গান করবে, ওসব এবার হবে। আরজিকর কাণ্ডে সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করা কলাকুশলীদের একাংশকে বয়কটের ডাক দিয়েছিলেন কুণাল ঘোষ। কুণালের দাবিকে পাত্তাই দেননি দলের সেনাপতি তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিল্পীদের ব্যক্তিগত স্বাধীনতা বলে বয়কট তত্ত্ব খারিজ করে দিয়েছিলেন। বুধবার ফলতায় সেবাশ্রয় ক্যাম্পে বক্তব্য রাখার সময় বয়কট প্রসঙ্গে নিজের অবস্থানেই অনড় রইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে পাল্টা কুণাল ঘোষকেই কটাক্ষ করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট, ভেঙে দাও, গুড়িয়ে দাও, সরিয়ে দাও, হাঁটিয়ে দাও, এই রাজনীতিতে উনি বিশ্বাসী নন। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই রাজনীতিতে বিশ্বাসী হতেন, তাহলে আজকে যারা এইসব কথা বলছেন তাদের মধ্যে অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একটা সময়ে আক্রমণ করেছেন, তাহলে তারাই দলে ফিরতে পারতেন না। সারদা মামলায় জেলে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বদা নিশানা করতেন কুণাল ঘোষ। এমনকি মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করার পক্ষেও সওয়াল করেন তিনি। রাজনৈতিক মহল মনে করছে সেই প্রসঙ্গই নতুন করে খুঁচিয়ে তুলেছেন অভিষেক। বরাবরই অভিষেকের হয়েই কথা বলতে শোনা যেত কুণাল ঘোষকে। এমনকি অভিষেকের জন্মদিনে তাঁকে ভাবি মুখ্যমন্ত্রী বলেও সম্বোধন করেন কুণাল। কিন্তু কুণালের শিল্পী বয়কট মন্তব্যের পর দুজনের মধ্যে বিভেদের গন্ধ পেয়েছে বাংলার রাজনীতি। এমনকি দলের যে নেতারা অভিষেকের ঘনিষ্ঠ বলে এতদিন পরিচিত ছিলেন, তাদের অনেককেই দেখা যাচ্ছে অভিষেকের মতের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে। কিন্তু অভিষেক ভালোভাবে জানেন শিল্পী বয়কটের প্রসঙ্গ ভালোভাবে মেনে নেবে না বাংলার মানুষ। তাই এই প্রসঙ্গে কুণালদের মন্তব্যকে ডোন্ট কেয়ারেই রাখছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। কলকাতা টিভি। রাজনৈতিক দল বড় হলে দলে গোষ্ঠীকন্দলের ঘটনা ঘটতে পারে, স্বীকার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমন ঘটনা ঘটা স্বাভাবিক দাবি ডায়মন্ড হারবারের সাংসদের। মালদার ঘটনায় অপরাধীদের রেয়াত করা হবে না সাফ জানিয়ে দিলেন তিনি। অন্যদিকে আসন্ন দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে আপকে সমর্থন করেছে তৃণমূল। দলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ কার্যত স্বীকার করে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিবার বড় হলে যেমন মতভেদের ঘটনা ঘটে, তেমনি রাজনৈতিক দল বড় হলেও এমন ঘটনা ঘটে। মালদার ইংরেজ বাজারে তৃণমূল নেতা দুলাল সরকার এবং সম্প্রতি ওই জেলা এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় তোলপাড় হয় রাজ্য রাজনীতি। পুলিশ প্রশাসনের সক্রিয়তায় ধরা পড়ে এক তৃণমূল নেতা। বুধবার ফলতায় এক অনুষ্ঠানে মালদার ঘটনায় সরব হন তৃণমূল সাংসদ। পাশাপাশি এমন ঘটনা ঘটলে দলের তরফে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সাফ হুঁশিয়ারি দেন অভিষেক। একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই? গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না? গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের মধ্যে 4 জনের ঝগড়া থাকে। মুখ্যমন্ত্রী তার বক্তব্য রেখেছেন, স্পষ্ট করে বলেছেন যেই যুক্ত থাকুক কাউকে রেয়াত করবে না। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, কোনো সরকার জ্যোতিষ বা গণৎকার নয় যে আগে থেকে আমি জানতে পারলাম এই ঘটনাটা ঘটবে, এটা আটকাই। একটা ঘটনা ঘটার পর রাজ্যের জেলা প্রশাসন বা রাজ্যের পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে তার উপরে অনেক কিছু নির্ভর করে। যে কোনো নির্বাচনে বিজেপিকে পরাস্ত করাই একমাত্র লক্ষ্য তৃণমূলের। দিল্লির আসন্ন বিধানসভা নির্বাচনও তার ব্যতিক্রম নয়। বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের লক্ষ্যই ছিল যেই দল যেখানে শক্তিশালী তাকে সমর্থন করা। ফের তা একবার মনে করিয়ে দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন ইন্ডিয়া জোট হয়েছিল তখন একটা সিদ্ধান্ত সবাই সমর্থন করেছিল যে যেখানে শক্তিশালী তাকে সেখানে সর্বশক্তি প্রয়োগ করে তার সাথে দাঁড়ানো উচিত। যেমন বাংলায় তৃণমূলের ক্ষমতা রয়েছে, যে দিল্লিতে কার ক্ষমতা? দিল্লিতে বিজেপিকে পরাজিত কে করতে পারে? আম আদমি পার্টি করতে পারে না কংগ্রেস করতে পারে? আম আদমি পার্টি করতে পারে। মুখ্যমন্ত্রী তার বক্তব্য রেখেছেন, স্পষ্ট করে বলেছেন যেই যুক্ত থাকুক
কাউকে রেয়াত করবে না। এবং এই যে ঘটনাগুলো ঘটেছে, কোনো সরকার জ্যোতিষ বা গণৎকার নয় যা আগে থেকে আমি জানতে পারলাম এই ঘটনাটা ঘটবে এটা আটকাই। একটা ঘটনা ঘটার পর রাজ্যের জেলা প্রশাসন বা রাজ্যের পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে তার উপরে অনেক কিছু নির্ভর করে। মালদার পরপর 2 তৃণমূল নেতা খুনে গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করলেও দলকে দুর্বল করতে চাইলে কড়া হাতে তা দমন করা হবে, সাফ জানিয়ে দিলেন অভিষেক। পাশাপাশি কংগ্রেস নয়, আম আদমি পার্টি বিজেপিকে দিল্লিতে হারাতে পারবে বলে মনে করেন তিনি। কলকাতা টিভি। 14 মাস পর জেল মুক্তি। রেশন দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং 25,000 টাকার দুটি রেজিস্টার্ড সিকিউরিটি বন্ডে জামিন। একাধিক শর্ত সাপেক্ষে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন মঞ্জুর ইডির বিশেষ আদালতে। 2023-এর 27শে অক্টোবর রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করেছিল ইডি। প্রায় 14 মাস জেলে থাকার পর অবশেষে মুক্তি। ইডির বিশেষ আদালতে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। রেশন দুর্নীতি মামলায় এর আগে মুক্তি পেয়েছেন বাকিবুর রহমান, শঙ্করাঢ্য। সেখানে বালুকে হেফাজতে রাখার বিরুদ্ধে বরাবরই সওয়াল করেন জ্যোতিপ্রিয়র আইনজীবীরা। অন্যদিকে বালুর বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্বকে হাতিয়ার করেই জামিনের বিরোধিতা জানিয়েছিল ইডি। তবে জ্যোতিপ্রিয় জেল হেফাজতে থাকাকালীন রেশন দুর্নীতি তদন্ত সংক্রান্ত যে তথ্য দিয়েছিল ইডি, কোর্ট তা গ্রহণযোগ্য বলে বিবেচনা করেনি। ইডি কিছু কাগজ ও চিরকুট আদালতে নথি হিসেবে তুলে ধরেছিল, কিন্তু সেগুলো যথাযথ নথি হিসেবে গ্রাহ্য নয় বলে জানিয়েছে ইডির বিশেষ আদালত। এরপরই বুধবার রাজ্যে প্রাক্তন খাদ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করে কোর্ট। তবে রয়েছে বেশ কিছু শর্ত। জ্যোতিপ্রিয় মল্লিকে পাসপোর্ট জমা রাখতে হবে। প্রত্যেক শুনানিতে বালুকে আদালতে হাজিরা দিতে হবে। বালুর সঙ্গে মোবাইলে যোগাযোগের রাস্তা খোলা রাখতে হবে। মিডিয়ার সামনে কোনো মন্তব্য করা যাবে না। 50 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ড এবং 25,000 টাকার দুটি রেজিস্টার্ড সিকিউরিটি বন্ডে জামিন দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয়কে। যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে সিবিআই ইডিকে ব্যবহার করা হচ্ছে। 14 মাস হয়ে গেল, একটা এভিডেন্স যারা জমা দিতে পারে না কোর্টে, তার মানে এটা প্রমাণ করে যে ওদের কাছে কোনো এভিডেন্স নেই। এটা আমাদের ভালো লাগছে না, এটা সত্যি। এতে কারোর যদি গাফিলতির জন্য এটা হয়ে থাকে, সে সিবিআই হোক ইডি হোক, তাকে তার দায় সম্পূর্ণ নিতে হবে। আর যদি স্বাভাবিকভাবে এটা জামিন হয় তাহলে অ্যাকসেপ্ট করতে হবে। মুখ্যমন্ত্রী যারা ঘনিষ্ঠ তাদের জামিনের প্রক্রিয়া চলছে। শঙ্করাঢ্যের জামিন হয়েছে, বাকিবুরের জামিন হয়েছে, রেশন দুর্নীতি ভয়াবহ, জ্যোতিপ্রিয়র জামিন। এর আগে পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ তাদেরও জামিন হয়েছে, অর্পিতা ঠোরপিতা ইত্যাদি ইত্যাদি। এটাই এখন চলছে। দিল্লির প্রভুরা সিবিআই ইডিকে যেভাবে চলতে বলছেন বা চালাচ্ছেন সেইভাবে তারা চলছে, যাতে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠদের সুবিধে হয়। বালুকে দুর্নীতির গঙ্গাসাগর বলে উল্লেখ করেছিল ইডি। সেই জ্যোতিপ্রিয়ই জামিন পেলেন রেশন দুর্নীতি মামলায়। 14 মাস পর প্রেসিডেন্সি জেল থেকে মুক্তি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। কলকাতা টিভি। জয়নগর ফরাক্কার পর গুরাব। 52 দিনে দোষী সাব্যস্ত অভিযুক্ত, 54 দিনে বিচার। রাজ্যে পরের পর ধর্ষণ খুনের ঘটনায় দ্রুত তদন্ত ও বিচারের নজির। তাহলে আজও কেন বিচার অধরা আরজি করে? গুরাবে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়ার পক্সো আদালত। 27 জন সাক্ষীর সাক্ষ্যদানের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। তদন্তটার জন্য এসপি সাহেব শ্রী কামনাশীষ সাহেব তিনি একটা সিট গঠন করেন এবং তার লিডারশিপে এবং সুপারভিশনে ছিলেন অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি ডিএনটি বক্সি সাহেব, এবং তারা সবাই মিলে একটা সুন্দর তদন্ত করেছে। এবং আমি এতদিন ধরে এত মামলা করেছি, আপনারা জানেন, পুলিশের এত নিশ্চিদ্র তদন্ত এবং এত দ্রুত তদন্ত আমি এই প্রথম পেয়েছি। গত 24শে নভেম্বর নাবালিকাকে ধর্ষণ ও খুন করা হয়। অভিযুক্ত প্রতিবেশীকে গ্রেপ্তার করে পুলিশ। গঠিত হয় সিট। এরপর পুলিশ, আইনজীবী এবং বিচার ব্যবস্থার তৎপরতায় মাত্র 52 দিনের মধ্যে দোষী সাব্যস্ত অভিযুক্ত। এটাই বোধহয় যতদূর আমার মনে পড়ছে এই নতুন যে আইনটা হয়েছে বিএনএসএ, তাতে এটাই ভারতবর্ষের দ্রুততম বিচার পর্ব শেষ হলো। আমাদের যে মহামান্য আদালত পক্সো কোর্টের
চন্দ্রপ্রভাত চক্রবর্তী। তিনি অসাধারণ দক্ষতার সঙ্গে এই মামলাটা নিপুণভাবে খুব তাড়াতাড়ি বিচার পর্ব শেষ করেছেন। আজকে আসামিকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আগামী 17 তারিখে তার সাজা ঘোষণা হবে। ঘটনায় 13 দিনের মাথায় চার্জশিট দেওয়া হয়। আগামী 17 জানুয়ারি নাবালিকার জন্মদিন, সেদিনই সাজা ঘোষণা। যে ঘটনা ঘটেছিল গুড়াপে, যেখানে দেখা গিয়েছিল যে 5 বছরের এই শিশুকে সে যখন বাড়ি থেকে খেলতে বেরোয়, তারপরেই তাকে প্রথমে তার প্রতিবেশী তার বাড়িতে নিয়ে যায় এবং সেখানেই তাকে খুন করা হয়, তাকে ধর্ষণ করা হয় এবং তারপরে বডি লুকানোর জন্য তার বডি রীতিমতো মশারি দিয়ে কম্বল দিয়ে মুড়িয়ে রাখা হয় এবং প্রতিবেশীরা অবশেষে তার বডি সেখান থেকে রিকভার করে এবং হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে এবং তারপরেই সেই প্রতিবেশীকে আটক করে গুড়াপ থানার পুলিশ। নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় রেকর্ড 54 দিনের বিচার। এর আগে জয়নগর মামলায় 62 দিনে ও ফারাক্কা মামলায় 59 দিনে বিচার হয়, যার জেরে প্রশ্ন উঠতে শুরু করেছে আরজিকর কাণ্ড নিয়ে। রাজ্য পুলিশের তদন্ত এবং বিচার প্রক্রিয়ায় 2 মাসেরও কম সময়ে পরের পর ঘটনায় বিচার মিলেছে। তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অধীনে থাকা আরজিকরে কেন অধরা বিচার? কলকাতা টিভি। এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। শাসক দলের মদতেই বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে বেআইনি নির্মাণ করে ওঠে, এমনই অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। হেলে পড়া বহুতল শুভ অ্যাপার্টমেন্ট ভেঙে ফেলার কাজ জোর কদমে শুরু করে কলকাতা পুরসভা। জলাভূমি ভরাট করে নির্মাণের অভিযোগ ওঠে প্রমোটারের বিরুদ্ধে। কাউন্সিলরের অপসারণের দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা, প্রতিবাদে সরব হয়েছে সিপিএম। বুধবার সকাল থেকেই জোর কদমে শুরু হয়ে যায় বিদ্যাসাগর কলোনিতে হেলে পড়া বাড়ি ভাঙার কাজ। এক রাতেই হেলে পড়ে বহুতল, অভিযোগ স্থানীয়দের। মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাট বাড়ির একাংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়। ঘটনাস্থলে যান যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার। সূত্রের খবর, প্রায় মাসখানেক আগে বাড়িতে ফাটল ধরা পড়ে, তারপর থেকেই বিপজ্জনকভাবে হেলে পড়েছিল বাড়িটি। 17 ডিসেম্বর থেকে শুরু হয় বাড়ি সোজা করার কাজ। বাসিন্দাদের অভিযোগ, 10 থেকে 12 বছর আগে জলাভূমি ভরাট করে বাড়ির নির্মাণ শুরু হয়। ঘটনার পর থেকে ফেরার প্রমোটার সুভাষ রায়। হরিয়ানা নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কলকাতা পুরসভা। পুরসভাকে না জানিয়েই নির্মাণ হয়েছে, পাশাপাশি নির্মাণের জন্য কোনো অনুমতি দেয়নি পুরসভা, দাবি তৃণমূল বিধায়কের। ডিজিটেও আমি বলেছি, নাগরা বিল্ডিং কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড বলে যমুনানগরের একটা কোম্পানি, সে এই কাজটা করছে এবং এই কাজটা যে করছে, এই কাজটা করার জন্য কোনো অনুমতি পুরসভার থেকে তারা নেই। বিদ্যাসাগরে বাড়ি ভেঙে পড়ার ঘটনায় এদিন পথে নামে সিপিএম নেতৃত্ব। কাউন্সিলরের গ্রেফতারির দাবি জানানো হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনাদের কেবলমাত্র মুনাফা মুনাফা মুনাফা, কেবলমাত্র কাটমানির পয়সা আদায়ের জন্য আমাদের সমস্ত মানুষের জীবনকে যারা বাজি রেখেছেন, সেই কাউন্সিলরকে গ্রেফতার করতে হবে। সিপিএম এর প্রতিবাদ বিক্ষোভের পাল্টা সরব হয়েছেন যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদার। এখান থেকে 200 মিটার দূরে যান, পলতান বলে 101 নম্বর ওয়ার্ডে কমিউনিটি হল, অত বড় কমিউনিটি হল, জমি সরকারের না, কারো জমি না, পুরো বেআইনি নির্মাণ। উদ্বোধক হিসাবে নাম আছে বিকাশ ভট্টাচার্যের, পয়সা তুলে খাচ্ছে ওরা ওখান থেকে। আমরা তো দায়িত্ব নিয়ে বলছি, এখানে সিপিএম এর যে কটা পার্টি অফিস আছে সব কটা বেআইনি। বিদ্যাসাগরের বেআইনি নির্মাণ কাণ্ডে কার্যত তরজা শুরু হয়েছে তৃণমূল সিপিএম এর মধ্যে। পুরসভার দাবি, অনুমতি ছাড়াই তৈরি হয় বহুতল। বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে সরব হয়েছে সিপিএম। ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন। কলকাতা টিভি। ফের শহরে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। গলফ গ্রিনের রাজেন্দ্র প্রসাদ কলোনিতে দেহ উদ্ধারে চাঞ্চল্য। বন্ধ ঘরে খাটের নিচ থেকে উদ্ধার দেহ। ঘটনাস্থলে গলফ গ্রিন থানার পুলিশ। রাজেন্দ্র প্রসাদ কলোনি এলাকায় তরুণী রক্তাক্ত দেহ উদ্ধার, তাই ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং একেবারে সন্ধ্যাবেলায় রক্তাক্ত দেহ উদ্ধার হয় এই এলাকা থেকে এবং দুপুর থেকে মেয়ের হদিশ না থাকায় মা বিকেলবেলা বাড়ি ফেরেন এবং দেখেন বাড়িতে ঢুকেই যে রক্তে ভেসে যাচ্ছে ঘর, চারিদিকে লন্ডভন্ড রয়েছে জিনিসপত্র এবং তার খোঁজ করতে থাকলে তিনি গিয়ে দেখেন খাটের নিচে তার রক্তাক্ত দেহ পড়ে রয়েছে। ঘটনাস্থলে আসে গলফ গ্রিন থানার পুলিশ, সেখান থেকে দেহ উদ্ধার করে নিয়ে যান তারা। ঘটনায় তদন্ত করতে লালবাজার থেকে হোমিসাইডের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরাও আসেন এবং প্রাথমিক
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তাকে খুন করা হয়েছে, কারণ বাইরে থেকেই দরজা বন্ধ ছিল এবং তার মা এসে বাইরে থেকেই দরজা খোলে। একেবারেই বলা যায় যে শহরের একটি মলে তিনি কাজ করতেন এবং সপ্তাহে 3 দিনের তিনি কাজে যেতেন এবং তার বাইরে চায়ের দোকানেই, তার মায়ের চায়ের দোকানেই তার মায়ের সঙ্গে তিনি থাকতেন এবং সেখানেই তাকে সাহায্য করতেন। ডাইরেক্ট মারা গেছে এরকম কোনো খবর পাইনি, মানে খোঁজাখুঁজি চলছিল এরকম। মানে 5:30টার পর থেকে দিদা ফোন করে বলছে যে মানে মাসিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মাসি মানে নেই, মানে খোঁজাখুঁজি চলছিল সবাইকে ফোনে। 3 বোন, মাঝি, মেজো। শত্রুতা এরকম কারোর সাথে ছিল না, জানি না, আমার মতে শত্রুতা কারোর সাথে ছিল না। মাসি শাশুড়ি হয়। গ্রিন থানা একটা খবর পেয়েছে এখানে লোকালিটিতে যে একটা প্রায় 40 বছর বয়স্কের মহিলা, ওনার বডির উপরে ইনজুরিগুলো পাওয়া গেছে। ওনার ওকে যে মহিলাকে হসপিটালে রিভিউ ওখানে কনফার্মেশন সার্টিফিকেশন অফ ডেথ মায়ের কাছ থেকে কমপ্লেন নিয়ে আমরা একটা এফআইআর করে তদন্ত শুরু করেছি। ঘটনাস্থলে লালবাজার থেকে শুরু করে গলফগ্রিন থানার একাধিক পুলিশ আধিকারিকরা মোতায়েন এবং এর সঙ্গে সঙ্গে ডগ স্কোয়াডও আসে ঘটনাস্থলে, যাতে সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়ায় কোনো ফাঁক না থাকে সেদিকে নজরদারি থাকছে, যার জন্য এলাকার এই অংশকে কার্যত বন্ধ করে রাখা হয়েছে এবং ইতিমধ্যেই এলাকাবাসীদের মধ্যে যথেষ্ট পরিমাণে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায়। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি। পুলিশকে গুলি করে পালালো আসামি। বুধবার ঘটনাটি ঘটে পাঞ্জিপাড়া থানার ইকরচলা কালীবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে আসামিকে নিয়ে যাচ্ছিল পুলিশ। সেই সময় প্রস্রাব করতে নেমে পুলিশের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে এএসআইকে 1 রাউন্ড ও কনস্টেবলকে 2 রাউন্ড গুলি করে পালায় আসামি। আহতরা হলেন এএসআই নীলকান্ত সরকার এবং কনস্টেবল দেবেন বৈশ্য। তাদের আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পলাতক আসামি সাজ্জাক আলম করণদিঘির বাসিন্দা। ইসলামপুর কোর্টের একটা আসামির প্রোডাকশন ছিল, তো বেসিক্যালি ও আসামি রায়গঞ্জ কারেকশনাল হোম থেকে ওখান থেকে ওকে এখানে প্রডিউস করেছে। করার পরে ও ফিরে যাবার সময় পাঞ্জিপাড়ার কাছে একটা জায়গা মানে আসপারদি অ্যাকিউজের রিকোয়েস্টের উপরই আমরা ন্যাচারাল কলেজে স্টপ করেছেন। ও সময়টা ও আসামি আমাদের পুলিশের উপরই অ্যাটাক করে ও পালিয়ে গেছে। আমাদের 2 জন পুলিশ, একজন এএসআই এবং একজন কনস্টেবল ওটাতে ইনজুর্ড আছে। আমরা তদন্ত শুরু করেছেন, অলরেডি আমরা কেস স্টার্ট করে তদন্ত শুরু করেছি। সিসিটিভিগুলো আমরা এখন চেক করছি, সব অ্যাঙ্গেলগুলো। ইভেন আমরা বিহার পুলিশকে অলরেডি ইনফর্ম করেছি, আমাদের ওদের হেল্প নিচ্ছি। উই আর লুকিং মানে নেসেসারি ডিস্ট্রিক্ট যা আছে সবাইকে আমরা অ্যালার্ট করেছেন, উইথ ফটোগ্রাফি আমরা দিয়েছে। আমাদের নাগাগুলো সব অ্যাক্টিভ আছে এবং কাছাকাছি বিহার ডিস্ট্রিক্ট সব আমাদের ডিস্ট্রিক্ট সবাইকে আমরা ইনফর্ম করেছেন। দে আর অলসো ওয়ার্কিং অন ইট। আমরা সব কিছু এখন তদন্ত করছি। উই হ্যাভ অলরেডি স্টার্টেড দি এনকোয়ারি, উই হ্যাভ স্টার্টেড কেস, উই আর ইনভেস্টিগেটিং। ও কোথায় থেকে কীভাবে অস্ত্র পেয়েছেন সব কিছু আমরা তদন্ত করে। এখন সময় ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন স্বাধীন হয়েছে ভারত। আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্যে জোর বিতর্ক। ভারতের স্বাধীনতা দিবস নিয়ে প্রশ্ন তোলার ঔদ্ধত্য কোথা থেকে পান? দেশদ্রোহিতার অভিযোগ তুলে সংঘ প্রধানকে গ্রেফতারির দাবি রাহুল গান্ধীর। ভারতের স্বাধীনতা দিবসের সঙ্গে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনকে জড়িয়ে বড়সড় বিতর্কে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবত। মন্দির উদ্বোধনের প্রথম বর্ষপূর্তিতে ইন্দোরের এক সভায় ভাগবতের দাবি, যেদিন মন্দির প্রতিষ্ঠা সম্পন্ন হয়েছে সেদিনই ভারত প্রকৃত স্বাধীনতা অর্জন করেছে। ভারতের সার্বভৌমত্ব নতুন করে প্রতিষ্ঠা লাভ করেছে। अनेक शतकों से परचक्र झेलने वाले भारत के सच्चे स्वतंत्रता की प्रतिष्ठा उस दिन हो गई। स्वतंत्रता थी, प्रतिष्ठित नहीं। ভারতের স্বাধীনতার ৭৭ বছর পার। ১৯৪৭ সালের ১৫ই অগস্টের সঙ্গে জড়িয়ে দেশের ত্যাগ, সংগ্রাম ও বীরত্বের ইতিহাস। আপামর দেশবাসীর ভাবাবেগ। দলমত নির্বিশেষে ওই দিনটিকে যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপন করে ভারতীয়রা। আর এবার সংকীর্ণ ধর্মীয় রাজনীতি করতে গিয়ে দেশবাসীর অমূল্য ভাবাবেগেই আঘাত করে বসলেন মোহন ভাগবত, যার জেরে স্বাভাবিকভাবেই তুমুল বিতর্কের সূত্রপাত।
কংগ্রেসের দাবি আরএসএস দেশের স্বাধীনতায় অংশ নেয়নি, ইংরেজদের সঙ্গে আপোষ করেছিল। তাই 1947 থেকে দশকের পর দশক তারা নাগপুরে নিজেদের দপ্তরে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা তোলেনি। সেই সংগঠনের তরফে মোহন ভাগবত যা বলেছেন তা ভারতবাসীকে অপমান ও দেশদ্রোহিতার শামিল। Mohan Bhagwat has the audacity to inform the nation every 2 or 3 days what he thinks about the independent movement. He is stating that the constitution is invalid. It is stating that everything, the fight against the British was invalid. And he has the audacity to say this publicly. In any other country he would be arrested and tried. ভাগবতের ঔদ্ধত্য নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। রাম মন্দির নির্মাণের অন্যতম দাবিদার উদ্ধবপন্থী শিবসেনা নেতৃত্বও সংঘ প্রধানের সমালোচনায় সরব হয়েছেন। উদ্ধব সেনার নেতা সঞ্জয় রাউতের দাবি, ভাগবত রাম মন্দির নিয়ে রাজনীতি করছেন। आपने कहा है भागवत साहब ने कि देश स्वतंत्र हो गया उस दिन, ये गलत बात है। रामलल्ला इस देश में हजारों लाखों साल से है और रामलल्ला के लिए पहले भी आंदोलन हमने किए हैं और करते रहेंगे, लेकिन आप रामलल्ला के नाम पर राजनीति मत करिए, तभी देश सच मायने में स्वतंत्र हो। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার উপক্রম দেখে সংঘ প্রধানের হয়ে সাফাই দিতে শুরু করেছে আরএসএস। তাদের দাবি, রামলালার প্রতিষ্ঠার দিনটিকে দেশবাসীর সংস্কৃতির পুনর্জাগরণের দিন বলে দাবি করেছেন সংঘ প্রধান। ভাগবতের মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে, যদিও সংঘের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় বিতর্কের আগুন সহজে নিভছে না। কলকাতা টিভি। মহাকুম্ভে জনজোয়ার, ভিড়ের কথা মাথায় রেখে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে বিগ্রহ দর্শনের ওপর কড়াকড়ি কর্তৃপক্ষের। ছুঁয়ে দেখা যাবে না বিগ্রহ, আরতি দেখার ক্ষেত্রেও রয়েছে একাধিক বিধিনিষেধ। 13 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত বন্ধ স্পর্শ দর্শন, জানালো মন্দির কর্তৃপক্ষ। দীর্ঘ কয়েক বছর অপেক্ষা শেষে সোমবার থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। প্রয়াগরাজে চলছে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জমায়েত। তবে পুণ্য স্নানের মাঝেও তীর্থযাত্রীদের অন্যতম আকর্ষণের জায়গা বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির। এবার সেখানেই দর্শনার্থীদের জন্য বদলালো বেশ কিছু নিয়ম। মহাকুম্ভের সময় অতিরিক্ত ভিড়ের কথা মাথায় রেখেই একাধিক সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। কাশী বিশ্বনাথ মন্দিরের চিফ এক্সিকিউটিভ অফিসার বিশ্বভূষণ মিশ্র জানিয়েছেন, মহাকুম্ভ চলাকালীন কাশী বিশ্বনাথ মন্দিরে স্পর্শ দর্শন নিষিদ্ধ থাকবে, পরিবর্তে হবে ঝাঁকি দর্শন। 13 জানুয়ারি থেকে 28 জানুয়ারি পর্যন্ত বাবা বিশ্বনাথের স্পর্শ দর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত মন্দির কমিটির। মঙ্গল আরতি বাদ দিয়ে অন্য কোনো আরতির সময় পুণ্যার্থীদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না। ইতিমধ্যেই অন্য কোনো আরতির জন্য টিকিট বিক্রি বন্ধ করে দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তবে 13 থেকে 28 জানুয়ারি দুপুর 2টো থেকে বিকেল 4টের মধ্যে কাশী বিশ্বনাথ মন্দিরে ভিআইপি দর্শন করতে দেওয়া হবে, কিন্তু এই সময়েও স্পর্শ দর্শনের সুযোগ থাকবে না। কর্তৃপক্ষ জানিয়েছে, ভিড়ের দিকে নজর রেখে পরবর্তীতে আরও কড়া নিয়ম জারি হতে পারে। পরে ভিড় কমলে সেই বিধিনিষেধ শিথিল করা হতে পারে বলেই জানিয়েছে কাশী বিশ্বনাথ মন্দির কর্তৃপক্ষ। কলকাতা টিভি। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, সৈফ আলী খানের ওপর হামলা। নিজের বাড়িতেই থাকার সময় এই হামলা হয়েছে তার ওপর। অভিনেতা সৈফ আলী খান, তার ওপরেই এই হামলা চলেছে। অভিনেতা সৈফ আলী খানের ওপর হামলা, এই মুহূর্তে বড় খবর দিচ্ছি আপনাদেরকে। যেমনটা জানা যাচ্ছে যে নিজের বাড়িতে ছিলেন, সেই সময় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন সৈফ আলী খান। আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে রাখবো, যেখানে হাসপাতালে আপাতত চিকিৎসাধীন রয়েছেন বলিউড অভিনেতা সৈফ আলী খান। তার উপরে হামলা, নিজের বাড়িতে থাকার সময় দুষ্কৃতীদের হাতে আহত হয়েছেন তিনি। 6টি আঘাতের চিহ্ন রয়েছে অভিনেতার দেহে এবং তাকে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তিনি হাসপাতালে। সৈফ আলী খানের ওপর হামলা, দুষ্কৃতীদের হাতেই আক্রান্ত হয়েছেন সৈফ আলী খান। নিজের বাড়িতেই এই ঘটনা ঘটেছে। যেমনটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলিউড অভিনেতা এবং এই যে ঘটনা, সেই ঘটনায় তার শরীরে 6টি আঘাতের চিহ্ন রয়েছে। গুড মর্নিং কলকাতা এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।